ধন্যবাদ মডারেটর। বিজ্ঞ আলোচক, আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই শিকাগোর এই কনভেনশন সেন্টারে বসে তুরস্ক বাঙালি মুসলিম সংস্কৃতির সংলাপ নিয়ে আলোচনা করতে বসেছি। এই আলোচনার যে সূচনা পর্বটি হয়েছে অসাধারণ। ডক্টর নাজমুস সাকিব আমি মনে করি আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন। আমাদের আজকে মনে হতে পারে আজকের এই অডিয়েন্সের পরিমাণে যে এই আলোচনাটা কয়জন শুনবে, এটা আমি মনে করি আলোচনাটা শুরু হলো, যে আলোচনাটা শুরু হওয়ার দরকার ছিল খোদ ঢাকায়, সেটা আমরা প্রবাস থেকে শুরু করেছি, শুরু অন্তত করতে পেরেছি। এবং আমার জন্য অত্যন্ত সহজ হয়েছে যে আমাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ততটা যেতে হবে না। এই আলোচনাটার একটা পথরেখা ডক্টর নাজমুস সাকিব করে দিয়েছেন। তো আমি সেই দিকে না গিয়ে আমি কথা বলতে চাই যে তুরস্কের সাথে বাংলাদেশের বা বাঙালি মুসলিম সংস্কৃতির সংলাপের গুরুত্বটা কী, এ নিয়ে আমি কথা বলতে চাই। আমার প্রাথমিক যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে আমি যেটা বুঝতে পারি বা দেখতে চাই বা বোঝার চেষ্টা করেছি, মোটা দাগে 5টি কারণে তুরস্কের সাথে বাংলাদেশের তথা বাঙালি মুসলমানের সাংস্কৃতির সংলাপ অত্যন্ত জরুরি। আজকে যখন আমরা এই আলোচনাটি শিকাগোতে শুরু করেছি, তখন চোখ বন্ধ করলে যে বিষয়টি আমাদের চোখের সামনে ভেসে আসছে তা হচ্ছে 10 লক্ষাধিক উদ্বাস্তু রোহিঙ্গা মুসলিম। আমাদের চোখের সামনে ভেসে আসছে আরও 18 লক্ষ ভারতীয় বাঙালিকে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা চলছে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের অংশ হিসাবে। আমাদের চোখের সামনে ভেসে আসছে পাঠ্যপুস্তকে আজকে হিন্দুত্ববাদী যে বয়ান, সে বয়ান আজকে প্রবল শক্তি নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের নাটক এবং সিনেমাতে আজকে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে অত্যন্ত সিদ্ধহস্তে। শিক্ষা ব্যবস্থা আজ ডুবমান। এমনি লক্ষ্যে এমনি বাস্তবতায় তুরস্ক বাংলাদেশের এই বাঙালি মুসলমানের সাংস্কৃতিক সংলাপ বাংলাদেশি ডায়াসপোরায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। আমি প্রথমেই বলেছিলাম 5টি কারণে এই সংলাপটি খুব জরুরি। প্রথমত আমি যেটা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করছি সেটি হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক একটা ঐক্য রয়েছে। যদি প্রশ্ন করেন কিভাবে, এর জবাব হচ্ছে যে বাংলাদেশের সাথে তুরস্কের একটা ভৌগোলিক দূরত্ব রয়েছে। তা সত্ত্বেও উভয় দেশের ইতিহাস কিন্তু সমৃদ্ধ হয়েছে ইসলামী সংস্কৃতির দ্বারা, যা আমাদের এই দুটি রাষ্ট্রের সাথে বা জাতি হিসাবে যদি বলি বাঙালি জাতি বা বাঙালি মুসলমান, এই সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়ার জন্য একটা ভিত্তি আমাদেরকে প্রদান করেছে। আজকে যখন আমরা দেখতে পাই একজন এর্তুগরুলের পেছনে, আমরা যখন দেখতে পাই একজন ইবনুল আরাবিকে, আজকে যখন আমরা উসমানের পেছনে দেখতে পাই একজন এদেব আলীকে, যখন আমরা দেখতে পাই বীরজাহান ফাতেহের পিছনে আধ্যাত্মিক শক্তি হিসাবে, স্পিরিচুয়াল লিডার হিসাবে আকসিম সিদ্দিকীকে, ঠিক তখন আমরা বাংলায় কি দেখতে পাই? বাংলায়ও কি আমরা আমাদের যারা শাসক ছিলেন বা আমাদের যারা গোড়াপত্তন করেছিলেন
তাদের পিছনে কি এই ধরনের আধ্যাত্মিক কোনো শক্তি ছিল? আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাব যে বাংলায় মুসলমান শাসনের গোড়াপত্তনকারী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তার আগমন কোথায় থেকে হয়েছে? তিনি ছিলেন একজন তুর্ক বংশোদ্ভূত একজন তুর্কি জাতির খলজি সম্প্রদায় ভুক্ত একজন লোক, যার জন্যই তাকে বখতিয়ার খলজি নামে অভিহিত করা হয়। এই বখতিয়ার খলজি যখন এই বাংলায় আগমন করলেন, বাংলায় মুসলমান শাসনের গোড়াপত্তন করলেন, তখন যদি তার শাসন কাঠামো, শাসন প্রণালী আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব যে তিনি তখন খানকা প্রতিষ্ঠিত করেছিলেন, যেগুলোকে আমরা বিদআত বলে এখন ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করি। এই যে এই খানকাগুলোর যে ভূমিকা ছিল, তখন এই উপমহাদেশে, বিশেষ করে এই উপমহাদেশে সংখ্যাধিক্যতার ভিত্তিতে হিন্দুরাই সংখ্যা বেশি ছিল। তখন তাদের জাতপাতের এত পার্থক্য ছিল, ব্রাহ্মণ শূদ্র, একজনের বাড়ির যদি পুকুরে কেউ নিম্নবর্ণের লোকেরা পানি নিয়ে যেত, তাহলে সেই পানিতে ব্রাহ্মণরা গোসল করতে চাইতো না 7 দিন। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, আমাদের সমাজে আমরা মামা ডাকতাম, আমাদের হিন্দু ধর্মাবলম্বী আমার এক মামার বাড়িতে আমি গিয়েছিলাম, আমি যখন স্কুলে পড়ি। তো সুন্দর ফুল দেখে আমি ওই ফুলটাকে ওখান থেকে তুলি। উনি প্রচণ্ড আমাকে আদর করতেন। তো সেই অধিকার নিয়ে তার বাড়ি থেকে ফুলটা আমি তুলে আনি, এবং এই ফুলটা তোলার পরে উনি এত খারাপ ব্যবহার আমার সাথে করেছিলেন, আজকে প্রায় মনে হয় 38 বছর পরে সেই দিনের কথাটা আমি এখনো ভুলিনি। এত খারাপ ব্যবহার করেছিলেন। তার কারণ হচ্ছে এই ফুলটা আমি ছিঁড়ার কারণে তিনি এই ফুল দিয়ে আর তার পূজা অর্চনা করতে পারবেন না। আমি পার্থক্যটা বোঝানোর জন্য বলছি। সেই তখন আজ থেকে 800-900 বছর আগে এই যে খানকাগুলো, এই জাতপাতের এই সংমিশ্রণে এই খানকাগুলোতে কি হতো, সবাই বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতো। কেউ মুরগি নিয়ে যেত, কেউ গরুর মাংস, খাসি নিয়ে যেত, কেউ বিভিন্ন সবজি, সবগুলো একসাথে পাক করা হতো এবং সবাই মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে সেই খানকাগুলোতে খাওয়া হতো। এবং সেখানে কাসিদা করা হতো বিভিন্ন ধরনের, যে কাসিদাগুলোর রিফ্লেকশন কিন্তু তুরস্কে এখনও আছে। সুলাইমানিয়া তাদের খানকাগুলো কিন্তু আমেরিকাতেও আমরা দেখতে পাই, এখনও কিন্তু বিভিন্ন খানকায় এই কাসিদাগুলো চলে। এই যে কাসিদা, এই খানকার যে কালচার, এই সংস্কৃতি, এটি 100 বছর বা 200 বছর আগের ইতিহাস নয়। এর ভিত্তিমূল আমি মনে করি এই অটোমান সাম্রাজ্যে তুর্কিদের সাথে সংমিশ্রিত, যেটি আমাদের নাজমুস সাকিব অলরেডি বলেছেন। আমাদের শাহজালাল মুজাররদ ইয়ামানির কথা তিনি বলেছেন, তিনি একটি আর্গুমেন্ট দেখিয়েছেন, তিনিও তুর্কিশ বংশোদ্ভূত একজন লোক। আমাদের রুট সেখানে রয়েছে। 2 নম্বর পয়েন্টে আসছি। দ্বিতীয়ত আমি মনে করি যে কূটনৈতিক কারণেই তুরস্কের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগ প্রয়োজন। কারণ হচ্ছে তুরস্ক ও বাংলাদেশ ভূকৌশলগতভাবে একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান করছে। বাংলাদেশ বঙ্গোপসাগরের কারণে তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দক্ষিণ এশিয়ায় যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে এশিয়া এবং ইউরোপের জল এবং স্থল উভয় দিক দিয়ে তুরস্ক একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান করছে। এবং দুটি রাষ্ট্রই কিন্তু মুসলিম। ইউরোপ এবং এশিয়া সংযোগকারী রাষ্ট্রের নাম হচ্ছে তুরস্ক, জল এবং স্থল পথে। ঠিক তেমনিভাবে ইমার্জেন্স অফ চায়নার যে উত্থান, পাশাপাশি গ্লোবাল নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে সিচুয়েশন, এই বাস্তবতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়েছে আজকে। এই বাস্তবতায় দুটি স্ট্র্যাটেজিক
পয়েন্টে অবস্থানকারী দুটি রাষ্ট্রের সাংস্কৃতিক সংলাপ আলোচনা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আজকে একটু লক্ষ্য করলে দেখবেন যে যখন রোহিঙ্গারা আক্রান্ত হলো তখন প্রথম কোন রাষ্ট্রটি আমাদের পাশে দাঁড়িয়েছিল? সেই রাষ্ট্রটির নাম তুরস্ক। এবং এটি সেই সময়ের কথা যখন এরদোগান সরকারের সাথে হাসিনা সরকারের প্রচণ্ড দূরত্ব সম্পর্ক, আদর্শিক এবং রাজনৈতিক ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিল। কিন্তু এরদোগান মানবতাকে প্রায়োরিটি দিয়ে তার ডিপ্লোম্যাটিক সম্পর্ককে একটি আকাশচুম্বী জায়গায় নিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা জাতিসংঘে, আমি তখন সাংবাদিক হিসেবে কভার করছিলাম, তখন জাতিসংঘে ইন্টারন্যাশনাল ডায়াসপোরায় তুরস্ক সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল এই ইস্যুটাকে একটি ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত করবার জন্য ওআইসিতে এবং জাতিসংঘে। আজকে যখন মিয়ানমারের থেকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আসছে, কয়দিন পরে পরেই দেখবেন গোলা বারুদ ঢুকে পড়ছে, আমাদের লোকজন মারা যাচ্ছে, মাঝে মাঝে বিমান আমাদের উপর দিয়ে মহড়া দেয়া হয়, তখন কে আমাদের পাশে দাঁড়িয়েছে? তুরস্ক আমাদেরকে তাদের অত্যাধুনিক 6টি ড্রোন দিয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি ব্যবস্থার একটি পাটাতন তৈরি করেছে। আজকে সেই কারণে আমি মনে করি আমাদের এই কূটনৈতিক কারণেই, ভিন্ন ভাষাভাষী হওয়া সত্ত্বেও আমাদের সাংস্কৃতিক ঐক্য অত্যন্ত গভীরে প্রথিত, আমাদের ঐতিহাসিক রুট অনেক গভীরে। এই আলোচনাটিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। 3 নম্বর যে কারণটি আমি মনে করি যে তুরস্কের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যে সংলাপ প্রয়োজন, তা হচ্ছে উভয় দেশের জন্য রয়েছে অর্থনৈতিক সুযোগ, ইকোনমিক অপরচুনিটি। আজকে বাংলাদেশ যেমনিভাবে আমাদের ওয়ার্ল্ডের একটা রোল মডেল তৈরি পোশাকের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে, এই তৈরি পোশাক আমরা তুরস্কে রপ্তানি করে যেমনিভাবে আমরা লাভবান হতে পারি, ঠিক তেমনিভাবে তুরস্ক আমাদের কাছ থেকে এটা আমদানি করে তাদের চাহিদাকে মেটাতে পারে। এবং আমরা তাদের কাছ থেকে কি আনতে পারি? টেকনোলজি আনতে পারি। অলরেডি আমরা নিয়ে আসি, কিন্তু সেটা যদি আরও এনহ্যান্স করতে পারতাম আমরা মেশিনারি, সেটা আমাদের উপকার হতো। আমরা যদি অধিক পরিমাণে পাট, চা, সামুদ্রিক ফুড আমরা যদি রপ্তানি করি, প্রকারান্তরে তুরস্ক থেকে যদি কৃষিকাজের উন্নত মেশিনারিজ তাদের রয়েছে, সেগুলো যদি আমাদের এখানে আমরা নিয়ে আসতে পারি, মিউচুয়ালি দুটি দেশেই কিন্তু আমরা আমাদের এই অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। পাশাপাশি ঔষধ শিল্পে বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী দেশ, সেটি যদি আমরা একটা বাইলেটারাল, একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা একটা কোম্পানি করতে পারি, তাহলে উভয় দেশ এই ক্ষেত্রে আমরা লাভবান হতে পারি। চতুর্থ যে কারণে তুরস্কের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক সংলাপটা প্রয়োজন, সেটা হচ্ছে শিক্ষা বিনিময়। আজকে আমি গতকালকেই দেখছিলাম, নাজমুস সাকিব আরও ভালো বলতে পারবে, মডারেটর আরও ভালো বলতে পারবে, যে ওয়ার্ল্ডের যে র্যাঙ্কিং হয় বিশ্ববিদ্যালয়ের, এর 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুরস্কের 10টি বিশ্ববিদ্যালয় তার অবস্থান করছে। আর 1000-এর মধ্যে তালিকার মধ্যে তুরস্কের 30টি বিশ্ববিদ্যালয় অবস্থান নিয়েছে। বাংলাদেশের 1000-এর মধ্যে একটি বিশ্ববিদ্যালয় নেই। এই বাস্তবতায় তুরস্ক, আমরা বলতে পারি যে তুরস্কের শিক্ষা ব্যবস্থা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমাদের টপ লেভেল। সে জায়গায় আমরা যদি তাদের থেকে শিক্ষা বিনিময় করতে পারি, আমাদের ডায়ালগটাকে আরও জোরদার করতে পারি শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে, আমরা এক্ষেত্রে উভয় দেশ লাভবান হতে পারি তাদের এক্সপার্টিস নিয়ে। এবং পঞ্চমত এবং শেষ আমার যে অবজারভেশন, যে কারণে সবচেয়ে বেশি আমাদের সাংস্কৃতিক আলাপ সংলাপ বেশি প্রয়োজন, সেটি হচ্ছে শিল্প, সাহিত্য ও সিনেমা। এসব ক্ষেত্রে আমাদের যোগাযোগ অত্যন্ত বেশি জরুরি। আজকে যখন আমরা ভারতে
আমরা দেখতে পাই যে একটি অভিন্ন হিন্দু রাষ্ট্র গড়বার জন্য আরএসএস এবং তাদের রাজনৈতিক সংগঠন বিজেপি চেষ্টা করছে যে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশের মিয়ানমার সীমান্ত পর্যন্ত একটি অভিন্ন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখছে। তারা এই ন্যারেটিভটিকে উপস্থাপন করার জন্য তারা প্রচুর পরিমাণে সিনেমার মধ্যে বিনিয়োগ করছে। আমরা যদি তানহাজি, পদ্মাবতীর মতো সিনেমাগুলো দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে সেই সিনেমাগুলোতে মুসলমান শাসকদেরকে একজন দখলকারী, একজন অত্যাচারী, একজন জালেম শাসক হিসাবে সেখানে চিত্রিত করা হচ্ছে। আর হিন্দুদের যে শাসক, হিন্দুদের যে আপনার বিভিন্ন ধরনের ধর্মীয় নেতা, তাদেরকে খুব সুমহান মানবতাবাদীভাবে প্রচার করা হচ্ছে। আজকে যদি কেরালা স্টোরিটের দিকে আমরা দেখি, সেখানে দেখানো হচ্ছে যে ইসলামিক স্কলাররা তারা হচ্ছেন আইসিসের রিক্রুটার। আজকে এই যে সিনেমাগুলো একটার পর একটা বানানো হচ্ছে, আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে তাদের বিভিন্ন রাজ্যের যে কমান্ডিং অফিসার, সেই কমান্ডিং অফিসারের মর্যাদায় তারা ওয়ালে ঝুলিয়ে তারা রিয়েল টাইম পিকচার বানানো হচ্ছে। আমাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ হচ্ছে না, সাংস্কৃতিক কর্মীদের মধ্য থেকে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। আজকে এমনি বাস্তবতা, এমনি সময়ে এই যে শাহজালাল মুজাররদ ইয়ামনির যে কন্ট্রিবিউশন, এই যে আমাদের সুফি সাধকদের কন্ট্রিবিউশন ফর বিল্ডিং এ কালচারাল ভাস্ট মুসলিম সোসাইটি, এগুলো সাহিত্য, শিল্প, সিনেমার মধ্য দিয়ে এর্তুরুল সিরিজের মতো, উসমান সিরিজের মতো আমরা যদি এগুলো তুলে ধরতে পারি, তাহলেই কেবল আগামী দিনে আমরা নতুন প্রজন্মকে একটি রিমেকিং একটা শেপে আমরা নিয়ে আসতে পারব। যার কারণে আমি মনে করি যে রাজনৈতিক সংকট মোকাবেলা করা যায়, কিন্তু সাংস্কৃতিক সংকট মোকাবেলা করতে হলে আমাদের রাজনীতিবিদ, আমাদের ধর্মীয় নেতা, তাদেরকে সংস্কৃতিকে বুঝতে হবে, সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে, সংস্কৃতির আলোচনাকে সামনে নিয়ে আসতে হবে। আজকে আমরা দেখেন যে আমরা 1994 সালে সিনেমা হলের সংখ্যা ছিল 1435টি, বর্তমানে মাত্র 60টি সিনেমা হল চালু আছে। আমি বিশ্বাস করি যে এর্তুরুল সিরিজের মতো যদি শাহজালাল মুজাররদ ইয়ামনি বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে নিয়ে ওই ধরনের সিনেমা তৈরি করা হয়, হলে মানুষ জায়গা দিতে পারবে না। আজকে আমাদের সংস্কৃতি কর্মীদেরকে আজকে সেভাবে চিন্তা করতে হবে। আজকে অনেক বাংলাদেশ আমলেও এই যে আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা হোসেন মোহাম্মদ এরশাদ, তারা শাহজালাল মুজাররদ ইয়ামনির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এটা পরবর্তী প্রজন্মে এই সিনারিটা দেখা যাবে কিনা সন্দেহ আছে, কারণ এই সন্দেহের কথা কিন্তু আমাদের নাজমুস সাকিব বলে গেছেন। কারণ বিদাত, আমাদের বিদাত, আমাদের বিভিন্ন ধরনের ফতুয়ার কারণে আমাদের এই কালচার, এই সব কিছু কিন্তু আজকে কোয়েশ্চেনেবল। আসুন আমরা আমাদের কালচার, ইতিহাস, ঐতিহ্য, তমুদ্দন রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হই। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।